আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্রাজুয়েট লেভেলের 18 আগস্ট 2025 সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছিল যে নিচের কোনটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য? দেখো, দ্রাবিড় স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যেমন হচ্ছে গোপুরম, বিমানা, মণ্ডপ, প্রকারা বা স্তম্ভে খোদাই কাজ। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু সবেই কিন্তু সেই দ্রাবিড় শৈলীর বৈশিষ্ট্য। ঠিক আছে, যেগুলো বেশি পড়ে সেগুলো হচ্ছে যেমন মণ্ডপ, এই মণ্ডপ বা মণ্ডপা, বিমানা এবং গোপুরম। এই দ্রাবিড় শৈলীর এই তিনটি বৈশিষ্ট্য খুবই পড়ে। এবং এগুলো দেখো, গোপুরম মানে দেওয়া রয়েছে বিশালাকার প্রবেশদ্বার টাওয়ার, যা প্রায় পুরো মন্দিরের চেয়ে উঁচু হয়। বিমানা বলতে হচ্ছে কি মূল মন্দিরের উপরে চূড়া বা টাওয়ার। ঠিক আছে, উত্তরে নাগর শৈলীর শিখর থেকে ভিন্ন। মণ্ডপটা কি স্তম্ভযুক্ত হল বা সভাকক্ষ, পুজোর বা ধর্মীয় সমাবেশের জন্য ব্যবহৃত হয়। প্রাকারা রয়েছে, দেখো প্রাকারা ঘেরাও করা প্রাচীর বা প্রাচীর ঘেরা আঙিনা, সেটাকে প্রাকারা বলা হয়। এছাড়াও দেখো, স্তম্ভে খোদাই কাজ থাকে, পাথরের উপর সূক্ষ্ম খোদাই, দেবদেবীর মূর্তি, পৌরাণিক কাহিনী ইত্যাদি। মণ্ডলাকার বা আয়তাকার ভিত্তি থাকে। ঠিক আছে, নকশা মন্দিরগুলির নির্দিষ্ট জ্যামিতিক নকশায় নির্মিত থাকে। ঠিক আছে, চূড়া অপেক্ষাকৃত নিচু এবং ধাপে ধাপে নির্মিত। ঠিক আছে, নাগর শৈলীর উঁচু শিখরের বিপরীতে দ্রাবিড় শৈলীর বিমানা সাধারণ স্তর বিন্যাসযুক্ত। তাহলে এই হচ্ছে আমাদের দ্রাবিড় শৈলীর বৈশিষ্ট্য, এবং এইগুলোর মধ্যে যেটা ছিল সেটা হবে অপশানের সঠিক উত্তর। নেক্সট দেখো, পরের প্রশ্ন কী রয়েছে, কম্পিউটারে ওয়ার্ড ডকুমেন্ট সংরক্ষণের জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? তাহলে শর্টকাট কি ব্যবহার করা হয় কন্ট্রোল+, সংরক্ষণের জন্য বা সেভ করার জন্য সেটা আমরা কি ব্যবহার করি, কন্ট্রোল+S ব্যবহার করি। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসছে বারবার, সেটা হচ্ছে কন্ট্রোল+S, যেমন সংরক্ষণ বা সেভ করার জন্য। F12 স্যাভেজ বা উইন্ডো খুলে। কন্ট্রোল+P প্রিন্ট করার জন্য, প্রিন্ট উইন্ডো খুলে। কন্ট্রোল+O ওপেন করলে পূর্বে সংরক্ষিত ফাইল খুলে যায়। কন্ট্রোল+N করলে আমাদের নতুন ডকুমেন্ট খুলে যায়। এছাড়াও কপি পেস্ট, যেমন কন্ট্রোল+C করলে কপি হবে পেস্ট, কন্ট্রোল+V করলে আমাদের কিন্তু পেস্ট হবে, আর কন্ট্রোল+X যদি করি তাহলে কিন্তু কাট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে। পরের প্রশ্ন রয়েছে বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক বা বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025 ভারতের স্থান কত ছিল? তাহলে এই ভারতের স্থান ছিল 151। এই 151 ছিল কটি দেশের মধ্যে? 180টি দেশের মধ্যে 151 নম্বর পজিশন। নেক্সট দেখো, ইউপিএসসি এর চেয়ারম্যান মেয়াদ কত? ইউপিএসসি অর্থাৎ কি, ইউপিএসসির পুরো নাম যদি দেখি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এর চেয়ারম্যান হচ্ছে 6 বছর বা যার 60 বছর যেটি আগে হবে সেটি কিন্তু হবে। তাহলে দেখো, মেয়াদ 6 বছর বা 60 বছর যেটা আগে পূর্ণ হবে সেটাই কার্যকরী হবে। কে করেন ইউপিএসসি চেয়ারম্যান? কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে, এটা আইনের 316 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েত রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? সংশোধন আইন 73 নম্বর সংবিধান সংশোধনী আইন 1992। এই সংশোধন আইনের মাধ্যমে এবং এই তারিখ কার্যকর হয় 1993। তাহলে 1993 73তম সংবিধান সংশোধন আইন 1993। এর লক্ষ্য কী ছিল? অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা এবং নিচের স্তরে গণতান্ত্রিক প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এটা হচ্ছে পরে যে প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটি হচ্ছে ধারা 48 কিসের সাথে সম্পর্কিত? ধারা 48 পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নের সাথে সম্পর্কিত। পরিবেশ উন্নয়ন এবং সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। এটি পরিবেশ রক্ষা, বন সংরক্ষণ এবং বন্যপ্রাণী সুরক্ষার এই তিনটিকে গুরুত্বপূর্ণ দিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে। এই ধারা কোথাও সংযোজিত হয়, এই ধারা যদি বলা হয় কোথায় সংযোজিত হয়, সংবিধান আইন 42তম সংবিধান সংশোধন আইন 1976 এটি সংশোধনী হয়। এবং সংবিধানের কোন অংশে? পার্ট 4 মধ্যে পাওয়া যায়। পার্ট 4 কী আছে? ডিপিএসপি
বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, মূলত রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিমালার অংশ এটি। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন দেখো কি রয়েছে, কোন সাংবিধানিক সংশোধনী আইনে ইডাব্লিউএস এর জন্য 10% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল? এটা ব্যবস্থা করা হয়েছিল 103 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2019-এর মাধ্যমে। ঠিক আছে, মূল উদ্দেশ্য ছিল, এই মূল উদ্দেশ্য এটাই, সাধারণ শ্রেণীর মধ্যে অর্থনৈতিক দুর্বল অংশের জন্য 10% সংরক্ষণ প্রবর্তন। ঠিক আছে, এবং সংবিধানের যে সব অংশের ধারা সংশোধন করা হয় অনুচ্ছেদ 15 এবং 16-র মধ্যে নতুন দফা যোগ করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, সম্প্রতি হলুদের কোন নতুন জাত উদ্ভাবিত হয়েছে? হলুদ। ঠিক আছে, তাহলে হলুদ উৎপন্ন করেছে যেটার নাম হচ্ছে কি IISR সূর্য। IISR সূর্য এটা একটা নতুন জাত। ঠিক আছে, অর্থাৎ IISR বলতে আমাদের কি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেসেস রিসার্চ কোজিকোড। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কী হবে, আমাদের হালকা রঙের রাইজোম যা মশলা এবং পাউডারের বিশেষ শিল্পে উপযোগী, 20 থেকে 30% বেশি ফলন এবং সর্বোচ্চ 81 টন প্রতি হেক্টর পর্যন্ত। ঠিক আছে, এটি সুগন্ধযুক্ত হলুদ এবং 2 থেকে 3% কুরকিউমিন বা কারকিউমিন আছে, মানে থাকে। সেরা ফলাফলের কারণে AICRPS এর সুপারিশ কেরালা, তেলেঙ্গানা, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশের সবচেয়ে বেশি উপযোগী। নেক্সট দেখো পরের প্রশ্ন, ফোর্ড লঘুচিত্রটি কোন ভারতীয় রাজ্যের অন্তর্গত? ফোর্ড লঘুচিত্রটি ভারতের রাজস্থান রাজ্যের অন্তর্গত একটি ঐতিহ্যবাহী চিত্রকলার ধরন। ফোর্ড চিত্রকলার যদি বৈশিষ্ট্য দেখো, এটি একটি আখ্যান ভিত্তিক শিল্প, 30 থেকে 40 ফুট লম্বা কাপড়ে চিত্রিত হয়। প্রতিটি ছবি একটি নির্দিষ্ট লোকদেবতার কাহিনী তুলে ধরে। গায়কগণ বা ধোপাধোপিনী এই চিত্রটি সামনে রেখে রাতভর গান পরিবেশন করেন। রং হিসেবে ব্যবহার করে হলুদ, কমলা, লাল, সবুজ ও নীল, যা প্রাকৃতিক উৎস থেকে তৈরি। ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন ধরনের বন পাওয়া যায়? ভূমধ্যসাগরে যে বন পাওয়া যায় সেটি হচ্ছে চিরসবুজ ভূমধ্যসাগরীয় বন বা ঝোপঝাড়যুক্ত মেডিটেরিয়ান এভারগ্রিন ফরেস্ট অ্যান্ড স্কার্ভল্যান্ড। যেসব অঞ্চলে এই বন পাওয়া যায়, ঠিক আছে, এই ধরনের বন পৃথিবীর 5টি অঞ্চলে পাওয়া যায় যেখানে ভূমধ্যসাগরের জলবায়ু বিদ্যমান। নাম্বার 1 দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা, মূল ভূমধ্যসাগরীয় অঞ্চল, ক্যালিফোর্নিয়া উপকূল বা যুক্তরাষ্ট্র, চিলির মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া। এই 4 জায়গার মধ্যে আমরা কিন্তু ভূমধ্যসাগরীয় বন বা ঝোপঝাড় দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন যেটি এসেছিল সেটি হচ্ছে 2021 সালের আদমশুমারি অনুসারে নগর জনসংখ্যার বা শহরের জনসংখ্যার শতকরা হার কত ছিল? এটা হবে শতকরা হার 31.16%। ঠিক আছে, মোট জনসংখ্যা ছিল 1.121 বিলিয়ন বা 121 কোটি এবং নগরের জনসংখ্যা ছিল প্রায় 37.7 কোটি বা 377 মিলিয়ন। আচ্ছা, জনসংখ্যা ছিল ওই যে পার্সেন্টেজ বা শতকরার হিসাবে যদি দেখা যায় 31.16% এবং গ্রামীণ জনসংখ্যা ছিল 68.84%। পরের প্রশ্ন যেটি এসেছিল সেটা হচ্ছে আকবরনামা কোন অংশে প্রশাসন এবং সামরিক বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে? আকবরনামায় প্রশাসন এবং সামরিক বিষয়াদি সম্পর্কে মূলত আলোচনা করা হয়েছে 2য় খণ্ডে বা 2য় পর্বে। আকবরনামা হল বীরবর্ষ র্যান্ডাল মাজার কর্তৃক সংকলিত আকবর সম্রাটের জীবনী এবং ইতিহাস। এটি মোট 3টি খণ্ডে বিভক্ত, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড। প্রথম খণ্ডে আকবরের শৈশব এবং যুবকাল এবং সাম্রাজ্যের প্রতিষ্ঠা নিয়ে বর্ণনা রয়েছে। দ্বিতীয় খণ্ড রয়েছে প্রশাসন, সামরিক ব্যবস্থা, নীতি নিয়ম, রাজ্য পরিচালনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা এবং তৃতীয় খণ্ডে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধ, জয় জয়কার এবং আকবরের শেষ দিনগুলো কিন্তু তৃতীয় খণ্ডে বর্ণনা রয়েছে। পরের প্রশ্ন যেটি এসেছিল, ভারত এবং রাশিয়ার মধ্যে কোন দ্বিপাক্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? সেই দ্বিপাক্ষিক মহড়া অনুষ্ঠিত হয় যার নাম হচ্ছে ইন্দ্র। এখানে বোঝার সহজ উপায়, IND মানে ইন্ডিয়া এবং RA মানে হচ্ছে রাশিয়া। ইন্ডিয়া এবং রাশিয়া। মহড়ার ধরন ছিল দ্বিপাক্ষিক সামরিক মহড়া। অংশগ্রহণকারী যদি দেশ দেখা হয় ভারত এবং রাশিয়া। উদ্দেশ্য কি? কৌশলগত সহযোগিতা এবং সামরিক দক্ষতা বৃদ্ধি এবং যৌথ প্রশিক্ষণ এবং তথ্য বিনিময়।
প্রথম মহড়া শুরু হয়েছিল 2003 সালে শুরু হয়। মহড়ার বৈশিষ্ট্য, মহড়াটি প্রতি বছর ভারত এবং রাশিয়ার মাটিতে পালিত হয়। বিভিন্ন সামরিক ক্ষেত্র যেমন স্থল, নৌ এবং বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে 2025 সালের জাতিসংঘ মহাসাগর সম্মেলন। ঠিক আছে, এবং মহাসাগর সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল 9 থেকে 13 জুন 2025 পর্যন্ত ফ্রান্সের নিস শহরে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফ্রান্সের নিস শহরে। এটি ছিল জাতিসংঘ মহাসাগরের সম্মেলনের তৃতীয় সংস্করণ, যা ফ্রান্স এবং কোস্টারিকা যৌথভাবে আয়োজন করে থাকে বা করে। এর দেখো সংক্ষিপ্ত আকারে যদি 9 থেকে 13-র মধ্যে হয়েছিল এবং স্থান হয়েছিল নিস বা ফ্রান্সে, আয়োজক হচ্ছে ফ্রান্স এবং কোস্টারিকা। মূল থিম, এই থিমটা খুব গুরুত্বপূর্ণ, থিমটা দেয়। এর মূল প্রতিপাদ্য বা থিম হচ্ছে কি সমুদ্র সংরক্ষণে দ্রুত পদক্ষেপ এবং সক্রিয়করণ। প্রধান আলোচনার বিষয় কী ছিল? হাই সিজ ট্রিটি, সমুদ্র শব্দকরণ এবং প্লাস্টিক দূষণ এবং অতিরিক্ত মৎস্য আহরণ। উল্লেখযোগ্য ফলাফল কী হচ্ছে আমাদের? নিস ওশিয়ান অ্যাকশন প্ল্যান অ্যান্ড কোয়ালিশন ফর এ কোয়াইট ওশিয়ান গঠন। নেক্সট দেখো পরের প্রশ্ন যেটি এসেছিল সেটি হচ্ছে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ঘনত্ব কত ছিল? এই জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। নেক্সট কি আছে? কোন প্রাথমিক রক্তনালী অক্সিজেনযুক্ত রক্তকে হৃৎপিণ্ড থেকে দূরে বহন করে? তাহলে আমাদের অক্সিজেনযুক্ত বা বিশুদ্ধ রক্ত সেটা হবে কি? ধমনী বা আর্টারি। সুনামি সংঘটিত হওয়ার প্রধান কারণ হচ্ছে ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং ভূস্খলন। এই 3টি কারণে কিন্তু আমাদের সুনামি হতে পারে। তো যেটি অপশান ছিল সেটি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে 2025 সালে বিশেষ অলিম্পিক বিশ্ব শীতকালীন গেমসে ভারতে কয়টি পদক জিতেছিল? ভারত মোট 33টি পদক জিতেছিল, যার মধ্যে 8টি হচ্ছে সোনা, 18টি রূপা এবং 7টি তামা পদক কিন্তু জিতেছিল। পিওকি বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর বাদ দিয়ে ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি কোন রাজ্যে অবস্থিত? সেই সর্বোচ্চ সেটি বাদ দিয়ে আমাদের কোথায় অবস্থিত? সিকিম রাজ্যে অবস্থিত। এবং সর্বোচ্চ শৃঙ্গটি কি? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। বিশ্বের হিসাবে যদি দেখা যায় তাহলে কিন্তু তৃতীয়। এটি হিমালয়ের একটি অংশ এবং ভারত, বাংলাদেশ, নেপাল সীমান্তে অবস্থিত। পিওকি পাক অকুপাইড কাশ্মীরতে অবস্থিত। কাশ্মীরের শৃঙ্গগুলির উচ্চতা কাঞ্চনজঙ্ঘা থেকে বেশি, তাই পিওকে বাদ দিলে কাঞ্চনজঙ্ঘা হবে কিন্তু ভারতের সর্বোচ্চ। কম্পিউটারে ফোল্ডারের নাম কিভাবে পরিবর্তন করবেন? উইন্ডোর ক্ষেত্রে যদি দেখা যায় প্রথমে ফোল্ডার নির্বাচন করতে হবে, রাইট ক্লিক করতে হবে, তারপরে রিনেম নির্বাচন করতে হবে, তারপরে নতুন নাম লিখলে এবং এন্টার টিপলেই কিন্তু হয়ে যাবে। এছাড়াও অথবা যদি দেখা যায় ফোল্ডার সিলেক্ট করে কিবোর্ড থেকে F2 চাপলেই রিনেম মোডে চলে আসে। এছাড়া দেখো ম্যাক যদি দেখা যায়, ম্যাকের ফরম্যাটে যদি দেখা যায় ফোল্ডার নির্বাচন করতে হবে, এন্টার কি বা রিটার্ন কি চাপুন এবং তারপরে কি করতে হবে? নতুন নাম টাইপ করুন যেটা লিখবেন এবং এন্টার বা রিটার্ন কি চাপুন। শর্টকাট কি যদি দেখা যায়, শর্টকাট কি দেখো উইন্ডোর ক্ষেত্রে ফোল্ডার সিলেক্ট, F2 নতুন নাম এবং এন্টার। ম্যাকের ক্ষেত্রে ফোল্ডার সিলেক্ট, এন্টার বা রিটার্ন এবং নতুন নাম, তারপরে এন্টার বা রিটার্ন। ঠিক আছে। সম্প্রতি ভারতে কার টি-সেল থেরাপি কে তৈরি করেছেন? সেটি তৈরি করেছেন নেক্সকার 19 উদ্ভাবন করেছেন। প্রধান উদ্ভাবক ছিলেন প্রফেসর রাহুল পুত্তর, IIT বোম্বের বায়োসায়েন্স অ্যান্ড দ্য বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অধ্যাপক, যিনি তার দল এবং ইমিউনো অ্যাক্ট স্টার্টআপের সঙ্গে সংযুক্ত ছিলেন। সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে কি টাটা মেমোরিয়াল সেন্টার বা TMC, যেখানে চিকিৎসা পরীক্ষাবিদ এবং চিকিৎসকরা ক্লিনিক্যাল গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন। ঠিক আছে, এই ছিল আমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন। তো থ্যাংক ইউ। আর যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। আর যারা PDF নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে বা টেলিগ্রাম লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।